সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করছি করোনার এই সংকটময় মুহূর্তে তোমরা সকলেই স্ব স্ব অবস্থানে নিরাপদে আছো, সুস্থ আছো। আমি ছন্দা শর্মা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে। আমাদের আজকের পাঠ সপ্তম অধ্যায় সরকার কাঠামো। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা মূলত নিম্নোক্ত বিষয়সমূহ সম্পর্কে জানতে পারবে: গণতন্ত্রের গুণাবলী, গণতন্ত্রের দোষসমূহ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে। আমি বিগত ক্লাসে গণতন্ত্রের গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে এটার আবারও সংযোজন করছি, যেহেতু আমরা দোষসমূহ সম্পর্কে বিস্তৃত আলোচনা করব, তাই গুণগুলো কি কি আমরা জাস্ট একটু দেখে যাব, পয়েন্টগুলো আমরা একটু দেখে যাব। দেখো, গণতন্ত্রের গুণ বা মেরিটস অফ ডেমোক্রেসি এর মধ্যে যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি সেগুলো হচ্ছে: রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র মূলত সকলের অংশগ্রহণ নিশ্চিত করে থাকে। এখানে বিশেষ ব্যক্তি মর্যাদার অনুপস্থিতি স্বীকৃত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় না। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে গুণ হিসেবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান। এরপর হচ্ছে জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, অর্থাৎ সরকার আইনগত এবং নৈতিকভাবে তাদের কাজের জন্য সাধারণ জনগণের নিকট সর্বদা জবাবদিহিতা করে থাকেন এবং এই জবাবদিহিতার মাধ্যমে সরকার দায়িত্বশীল সরকার হিসেবে নিজেকে প্রমাণিত করেন, যেটা গণতন্ত্রের একটা বিশাল গুণ। পরবর্তীতে হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ সাধারণ জনগণ তাদের যে রাজনৈতিক কর্তব্যগুলো আছে এগুলো পালনের মাধ্যমে রাষ্ট্রের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়ে থাকে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা বিশেষ গুণ। পরবর্তীতে হচ্ছে বিপ্লবের আশঙ্কা হ্রাসের কথা বলা হচ্ছে। আসলে গণতন্ত্রে বিপ্লবের আশঙ্কা তেমন নেই বললেই চলে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ, সাধারণ জনগণ মূলত রাজনৈতিক অধিকারগুলো ভোগ করার পাশাপাশি তাদের যে নাগরিক কর্তব্যগুলো আছে এগুলো পালন করে থাকে, যার ফলে একজন নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ ঘটে থাকে। ক্ষমতার অপব্যবহার রোধ হয় মূলত গণতন্ত্রে, কেননা এখানে স্বেচ্ছাচারিতা করলে বা ক্ষমতার অপব্যবহার করলে সাধারণ জনগণ পরবর্তী নির্বাচনে তাদের পছন্দের তালিকায় ক্ষমতাসীন সরকারকে নাও রাখতে পারে। এই চেতনাবোধ থেকে মূলত ক্ষমতাসীন সরকার ক্ষমতার অপব্যবহার রোধে সর্বদা বদ্ধপরিকর থাকে। এরপর জাতীয় চরিত্র নৈতিক মানের উন্নতি হচ্ছে এখানে সাধারণ জনগণ মূলত তাদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সমষ্টিগতভাবে কাজ করার শিক্ষা পেয়ে থাকে, যার মাধ্যমে জাতীয় চরিত্র নৈতিক মানের উন্নতি সাধন হয়ে থাকে। এবং পরবর্তীতে সর্বশেষ গুণ হিসেবে দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক ভূমিকার কথা বলা হয়েছে। একজন ব্যক্তির নাগরিক হিসেবে মূলত দেশপ্রেম, দেশের প্রতি যে মমত্ববোধ, যে চেতনাবোধ, এটার জন্ম দিয়ে থাকে মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এটা গণতন্ত্রের একটা বিশেষ গুণ হিসেবে উল্লেখ করা যায়। আমরা আজকে আমাদের আলোচনার মূল পর্বে যাই। এখানে একটা চিত্র উপস্থাপন করা হয়েছে। গণতন্ত্রের গুণ হিসেবেই এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি যে অনেক জনসাধারণের সমাগম, যেখানে তারা তাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন প্লে কার্ড ফেস্টুনের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করছে। আমাদের আজকে আলোচনার মূল পর্ব হচ্ছে মূলত গণতন্ত্রের দোষসমূহ বা ডিমেরিটস অফ ডেমোক্রেসি। দেখো, প্রথমেই গণতন্ত্রের দোষ বলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয় এই ধরনের একটা বিষয় উপস্থাপন করা হয়েছে। মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা সম্ভব হয় না। কখন সম্ভব হয় না? যখন যেহেতু এখানে সাধারণ জনগণের পছন্দ অপছন্দের উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে, তাই যে কোনো সময় এখানে সরকারের পতন ঘটতে পারে। ফলে দেখা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা এখানে সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু বিষয়, যেমন আমরা পদ্মা সেতুর কথা যদি বলি, এটা আমরা যতই বলি না কেন একটা নির্দিষ্ট সময় 5 বছরের কথাও যদি বলি বা 3 বছরের কথাও যদি বলি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত দীর্ঘ পরিকল্পনা কিন্তু সবসময় বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠে না। এরপর দেখো, অপচয়ের প্রশ্রয়ের কথা বলা হচ্ছে।
গণতন্ত্রে জাতীয় সম্পদের অপচয় হয়ে থাকে, এটা আমরা কম বেশি সবাই জানি। আবার অনেকে গণতন্ত্রকে অপচয়ের নামান্তরও বলে থাকে, কেননা এখানে কোটি কোটি টাকা খরচ করে মূলত নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা হয়। আবার অনেক সময় দেখা যায় এই যে কোটি কোটি টাকা খরচ করে যে নির্বাচন পরিচালনা করা হচ্ছে, অনেক সময় তার ফলাফল নিয়ে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করে না। তখন দেখা যায় যে হয়তো আবার নতুন নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে প্রেসার দেওয়া হয়, চাপ দেওয়া হয়, তখন আবার হয়তো কোনো কোনো সময় বাধ্য হয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হয়। আবার অনেক সময় দেখা যায় সরকার পরিবর্তিত হলে নতুন ক্ষমতাসীন সরকার পূর্ববর্তী সরকারের কাজগুলো অসমাপ্তই রেখে দেয়, সেগুলো সমাপ্ত করতে বা সম্পন্ন করতে অনীহা প্রকাশ করে। এটাও কিন্তু অপচয়ের অনেক বড় একটা কারণ। এরপর দেখো, দলপ্রথার কুফল যদি বলা হয়, আমরা জানি গণতন্ত্র মানে হচ্ছে এখানে বহু রাজনৈতিক দলের সমাগম থাকবে, সুসংগঠিত রাজনৈতিক দলগুলো থাকবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর বহু মাতৃকথা থাকবে। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো কিছু তাদের নিজস্ব আদর্শ বা নিজস্ব যে নিয়ম নীতি এগুলোকে অনুসরণ করে ঐক্যবদ্ধ হয়ে দল গঠন করে, দেখা যায় কিছু সময় পর বা কিছুদিন পর তারা তাদের সে আদর্শ বা লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে নিজ নিজ স্বার্থ বা স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য তারা উঠে পড়ে লাগে, যে কারণে দেখা যায় তাদের দলে অভ্যন্তরে কোন দলের সৃষ্টি হয়, ছোট ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করা অনেক বৃহৎ দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়, যে কারণে দেখা যায় দলপ্রথার ভাঙন সৃষ্টি হয়। এই কারণে দেখা যায় দলপ্রথার যে কুফলটা, এই কুফলটা সরাসরি প্রভাবিত করে গণতন্ত্রকে, এবং এটা দ্বারা সাধারণ জনগণই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। পরবর্তীতে দেখো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, এটি গণতন্ত্রের সবচেয়ে বড় দোষ বলা যায়। কারণ গণতান্ত্রিক যে সরকার কাঠামো, এই গণতান্ত্রিক সরকার কাঠামোতে সরকার মূলত সাধারণ জনগণের কল্যাণের জন্যই যাবতীয় কার্যাবলী পরিচালিত করে থাকে। কিন্তু এই যে গণতন্ত্র, এটি হচ্ছে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের একটা কর্মক্ষেত্র। এখানে কিন্তু চাইলে হুটহাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। কিন্তু এমন কিছু জরুরি পরিস্থিতি থাকে যে পরিস্থিতিগুলোতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দেয়। তখন কিন্তু গণতন্ত্রের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতার কারণেই সাধারণ জনগণকে কিন্তু অনেক বেশি দুর্ভোগের শিকার হতে হয়। পরবর্তীতে দেখো, স্বজনপ্রীতি ও দুর্নীতির কথা বলা হচ্ছে। গণতন্ত্রে বেশিরভাগ অল্প শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর হাতে সরকার পরিচালনার ভার থাকে, যারা সর্বদাই স্বার্থসিদ্ধিতে ব্যস্ত থাকে। এই স্বজনপ্রীতি ও দুর্নীতি মূলত গণতান্ত্রিক সরকারকে পঙ্গু করে তোলে, কেননা তারা আপাদমস্তক অর্থলোলুপতায় লিপ্ত থাকে। ক্ষণভঙ্গুর শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে। গণতন্ত্রে রাজনৈতিক দলাদলির জন্য জাতীয় ঐক্য বিনষ্ট হয় এবং সরকারের স্থিতিশীলতা বিনষ্ট হয়ে থাকে, যার কারণে সাধারণ জনগণ অনেক সময় বিভ্রান্ত হয় এবং ভ্রান্ত পথেও পরিচালিত হতে পারে। মিথ্যা আশ্বাস প্রদান করে জনগণকে বিভ্রান্ত করে একটি দল সহজেই কিন্তু ক্ষমতায় আসতে পারে। এই ক্ষণভঙ্গুর শাসন ব্যবস্থার কারণেও কিন্তু অনেকেই গণতন্ত্রের প্রতি অনাস্থা জ্ঞাপন করে থাকে। এরপর দেখো, জ্ঞান বিজ্ঞানের সহায়ক নয়। আমরা জানি বর্তমান যুগ হচ্ছে জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু দেখা যায় বর্তমান যে কল্যাণকামী রাষ্ট্র, এই কল্যাণকামী রাষ্ট্রের সকল সরকারই মূলত দেশকে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। কিন্তু সাধারণ জনগণ, অর্থাৎ সরকার যেভাবে দেশকে অগ্রসর করতে চায়, সাধারণ জনগণ সব সময় সেভাবে নিজেদেরকে প্রস্তুত না রাখার কারণে, বা অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে দেশকে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করতে গেলে যে জ্ঞানী শাসকের প্রয়োজন, সেই শাসকেরও অভাব পরিলক্ষিত হয় অনেক সময়, যে কারণে দেখা যায় যে গণতন্ত্রের কারণে সাধারণ জনগণ জ্ঞান বিজ্ঞানের দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকেন। পরবর্তীতে সর্বশেষ দোষ হিসেবে এখানে জ্ঞানী ও গুণী ব্যক্তিদের অসহযোগিতার কথা বলা হয়েছে। কেন জ্ঞানী ও গুণী ব্যক্তিরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের সাথে অসহযোগিতা করে থাকেন? আমরা জানি গণতন্ত্র হচ্ছে সাধারণ জনগণের শাসন।
তাই গণতন্ত্রকে আকৃষ্ট করতে গেলে রাজনৈতিক দলগুলো ক্ষমতাপ্রাপ্ত হওয়ার জন্য বিভিন্ন ভাবে তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত থাকে, যে কারণে দেখা যায় নির্বাচনী ইশতেহারগুলোতে তারা তাদের যতটুকু সাধ্য তার চাইতে অধিক বেশি উপস্থাপনের চেষ্টা করে, যে কারণে সাধারণ জনগণ হয়তো খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে থাকে। কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তি যারা, তারা খুব সহজে কিন্তু এই ফাঁদে পা দেয় না, যে কারণে তারা গণতন্ত্রের এই মিথ্যা প্ররোচনার ফাঁদ বুঝতে পেরে তাদের নিজেদেরকে ওই জায়গা থেকে সরিয়ে আনে। ফলে সরকার অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তির সমাগম থেকে কিন্তু বঞ্চিত হয়ে থাকে। এই হচ্ছে গণতন্ত্রের মোটামুটি দোষ। তোমরা দোষ ও গুণ যদি আসে, তোমরা গুণের চাইতে দোষটা কম উল্লেখ করার চেষ্টা করবে। পরবর্তী স্লাইডে একটা চিত্র উপস্থাপনের চেষ্টা করেছি, যে পারস্পরিক তর্ক বিতর্ক বাক বিতণ্ডার মাধ্যমেই মূলত এখানে গণতন্ত্রের এটা ডিমেরিটস অফ ডেমোক্রেসি হিসেবে, অর্থাৎ পারস্পরিক মতের অমিল, হ্যাঁ, উপস্থাপন করার চেষ্টা করেছি। পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে, দেখো, গণতন্ত্রের সফলতার শর্ত। অনেকগুলো শর্তই মূলত রয়েছে। তো আমি যদি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করি, তাহলে দেখো, প্রথমে আছে ব্যাপক শিক্ষার কথা। আমরা জন স্টুয়ার্ট মিলের নাম শুনেছি। এই জন স্টুয়ার্ট মিল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন যে সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার আগে সর্বজনীন শিক্ষার প্রসার ঘটাতে হবে। কেননা একজন ব্যক্তি নাগরিক হিসেবে তার মূল্যবান ভোটটা প্রয়োগ করার আগে তার ভেতরে এই ন্যায় অন্যায় বোধ থাকা দরকার, এই হিত অহিত বোধ থাকা দরকার, সে আসলে তার মূল্যবান ভোটটা কাকে প্রদান করবে। এটার জন্য তার মধ্যে শিক্ষার প্রয়োজন আছে। এবং একজন ব্যক্তি যদি নিজেকে নিজে বিচার করার ক্ষমতা না রাখে, তাহলে কিন্তু সে কখনোই রাষ্ট্র উপকৃত হচ্ছে, কার দ্বারা উপকৃত হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু সে সহজে আইডেন্টিফাই করতে পারবে না। যে কারণে নিজেকে শিক্ষিত করার জন্য, নিজের ভেতরে চেতনাবোধগুলোকে জাগ্রত করার জন্য ব্যাপক শিক্ষার প্রসার ঘটানো আবশ্যক, যেটা হচ্ছে গণতন্ত্র সফলতার অন্যতম শর্ত। পরবর্তীতে দেখো, অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এখানে অধ্যাপক লাস্কির কথা যদি আমি বলি, অধ্যাপক লাস্কি বলেছিলেন অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। কেন? কারণ হচ্ছে, যে ব্যক্তি তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে অধিকারগুলো আছে, বেসিক নিডসগুলো আছে, এগুলো যার কিনা নিশ্চিত না, তার জন্য আসলে কোন সরকার আসছে কোন সরকার যাচ্ছে এই ব্যাপারটা খুব একটা বেশি কি করে না, তাকে খুব একটা বেশি প্রভাবিত করে না। যে ব্যক্তির খাদ্যের নিশ্চয়তা আছে, বাসস্থানের নিশ্চয়তা আছে, সেই কিন্তু চিন্তা করবে পরবর্তীতে সে কাকে তার মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে ক্ষমতাসীন করলে সে আরো একটু বেটার পজিশনে থাকতে পারবে, আরো একটু ভালো অবস্থানে থাকতে পারবে। এই জন্য দেখা যায় যে গণতন্ত্রকে সফল করতে হলে একজন ব্যক্তির অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা খুব প্রয়োজন। আর সামাজিক সাম্যের কথা যদি বলি, সামাজিক সাম্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে তার মর্যাদা বা যোগ্যতা অনুযায়ী স্ব কাজে অধিষ্ঠিত করা, বা তাকে তার যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা প্রদান করা। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় তখন কিন্তু সামাজিক সাম্য স্বয়ংক্রিয়ভাবেই অনেকটা প্রতিষ্ঠিত হয়ে যায়। অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সাম্য একে অন্যের পরিপূরক বলা যায়, যেটা গণতন্ত্র সফলতার অন্যতম প্রধান শর্ত। এরপর দেখো, গণতান্ত্রিক ঐতিহ্য প্রতিষ্ঠার কথা এখানে বলা হচ্ছে। গণতান্ত্রিক ঐতিহ্য বলতে আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে মূলত ভোট প্রদান করা বা নির্বাচন অনুষ্ঠান করা যথাসময়ে, এই কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু উন্নত বিশ্বে গণতান্ত্রিক ঐতিহ্য ব্যাপারটাই বা প্রত্যয়টি এত ছোটখাটো কোনো বিষয় না, এটার কিন্তু পরিধি অনেক বিস্তৃত। গণতান্ত্রিক ঐতিহ্য বলতে মূলত কয়েকটি সাধারণ বিষয় আছে, যেগুলো হচ্ছে যেমন অপরের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, অপরের মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ প্রদান করা, সময় মতো নির্বাচন অনুষ্ঠান করা, জনগণের সম্মতি বা ম্যান্ডেট না পেলে ক্ষমতা ছেড়ে দেয়া, যেটা উন্নত বিশ্বে হর হামেশাই হয়ে থাকে, আইনসভায় বা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান খোঁজা। এগুলো হচ্ছে মূলত গণতান্ত্রিক ঐতিহ্যের বৈশিষ্ট্য। এই গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া মূলত গণতান্ত্রিক শাসন সফল হতে পারে না। তবে এটাও ঠিক যে গণতান্ত্রিক ঐতিহ্য কখনো একদিনে গড়ে উঠে না, এটা কিন্তু দীর্ঘদিনের অনুশীলনের ফল।
এরপর দেখো যথার্থ আইনের অনুশাসনের প্রয়োগের কথা বলা হচ্ছে। আমরা বিগত ক্লাসেও আলোচনা করেছি আইনের শাসন বলতে আমরা কি বুঝি, যে আইনের দৃষ্টিতে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই বিষয়গুলোকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। শুধুমাত্র সংবিধান বা বিভিন্ন পুস্তকে এর লিপিবদ্ধকরণ সীমাবদ্ধ না রেখে এইটাকে সমাজের সর্বস্তরে, রাষ্ট্রের সর্বস্তরে এটার প্রয়োগ ঘটাতে হবে। এরপর দেখো সুসংগঠিত রাজনৈতিক দল। আমরা জানি যে প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কিছু নীতিমালা থাকে, কিছু আদর্শ থাকে। তো গণতন্ত্রকে সফল করতে হলে অবশ্যই একের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করতে হবে, কেননা সাধারণ জনগণের যে দাবি দেওয়া চাহিদা এগুলো সরকারের নিকট উপস্থাপনের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে সুসংগঠিত রাজনৈতিক দলগুলো। পরবর্তীতে কয়েকটি শর্তের কথা এখানে বলা হয়েছে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এটার বিস্তৃত আলোচনা করার জন্য। আমি শর্তগুলো একটু বলে যাই যে মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তার কথা বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতার কথা বলা হয়েছে, মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যমের কথা বলা হয়েছে, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, জনগণের আস্থা অর্জন। অর্থাৎ গণতন্ত্রকে সফল করতে হলে এই বিষয়গুলোও অবশ্যই নিশ্চিত করতে হবে। আমি সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করছি। এই সর্বশেষ স্লাইডের বিষয়গুলো আমি পরবর্তী ক্লাসে বিশ্লেষণ করার চেষ্টা করব। খুব শীঘ্রই তোমাদের মাঝে আবার পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলেই সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি। আমরা নিরাপদে থাকি, সচেতন থাকি। ধন্যবাদ সবাইকে।